হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। তো আমরা করছিলাম 2025-এর WBH এই টেস্ট পেপারটার অঙ্কের যে পেজগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করছিলাম। এর মধ্যে প্রথম দুটো স্কুলের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো আমাদের সম্পূর্ণ সমাধান করা হয়ে গেছে। আজকে আমরা করব যেটা 3 নম্বর স্কুল রয়েছে, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এখান থেকে 1 নম্বর আর 2 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 1, 2, 3 আর 4-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে আমরা সলভ করব। আর এর আগের যে দুটো স্কুল করা হয়ে গেছে সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমাদের একের প্রশ্নটা কি রয়েছে, এ ও বি এর মূলধনের অনুপাত 10:9 এবং লাভের অনুপাত 2:1। এর মূলধন 9 মাস খাটলে বি এর মূলধন কত মাস খেটেছে? তো এখানে কি করতে হবে, দেখো অনুপাতটা আমাদের বলা রয়েছে কত, মূলধনের অনুপাত হচ্ছে 10:9 আর সেখানে এর মূলধনটা 9 মাস খেটেছে, তাহলে বলছে বি এর মূলধন কত মাস খেটেছে। প্রথমে আমরা ধরে নেব যে বি এর মূলধন x মাস খেটেছে। ঠিক আছে, তো বি এর মূলধন যদি x মাস খাটে তাহলে মূলধনের অনুপাতটা কি হবে, দেখো যেটা 10:9 ছিল সেই 10:9-এর সাথে আমরা কি করব, যে সময়গুলো রয়েছে সেটা গুণ করব। তাহলে কি লিখতে পারবো, অতএব যেটা রয়েছে 10 তার সাথে গুণ হচ্ছে 9 ইজটু যেটা রয়েছে 9 তার সাথে গুণ হচ্ছে x সমান হচ্ছে যেটা লাভের অনুপাত, অর্থাৎ 2:1। বাকি হচ্ছে 10, 9 হচ্ছে 90 আর 9-এর সাথে x গুণ করলে হচ্ছে 9x সমান হচ্ছে কত, 2/1। ঠিক আছে, বা এবার দেখো কাটাকাটি হচ্ছে 9, 10-এ 90 আর 2, 5-এ 10, তাহলে কোনাকুনি গুণ করলে x এর মান কত হচ্ছে, x এর মান হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল, যে বি এর মূলধন 5 মাস খেটেছে, অর্থাৎ অপশন যেটা রয়েছে সি তে। দেখো এরপরে আমাদের 2-এরটা কি রয়েছে, 1/3 - 2√2 এর অনুবন্ধীকরণী। তো এর অনুবন্ধীকরণী কিন্তু আমাদের আর করার দরকার নেই, আমরা এখান থেকে একেবারে লিখে দিতে পারবো 1/3 + 2√2, অর্থাৎ হচ্ছে বি এর যে অপশনটা রয়েছে সেটা। ঠিক আছে, এরপরে 3-এরটা কি রয়েছে, দেখো এ বি সি এরূপ তিনটি বিন্দু যে এসি সমান 3 সেমি, বিসি সমান 5 সেমি আর এবি সমান 8 সেমি, তাহলে এবিসি বিন্দুগামী বৃত্তের সংখ্যা কটি? তো দেখো এখানে কি বলা রয়েছে, এবি সমান হচ্ছে এসি সমান হচ্ছে 3 সেমি আর বিসি সমান হচ্ছে 5 সেমি আর এ বি সমান হচ্ছে দেখো 8 সেমি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে এসি প্লাস বিসি সমানই হচ্ছে এবি। তার মানে বিন্দু তিনটি হচ্ছে এরকম, এখানে এ রয়েছে, এখানে বি রয়েছে, এখানে সি রয়েছে আর এখানে বি রয়েছে, তার জন্য এসি প্লাস বিসি সমান হচ্ছে এবি। তাহলে এটা এই যে এ বিন্দুগামী বৃত্ত পাওয়া যাবে কি এখান থেকে, এই তিনটে বিন্দু যেহেতু সমরেখ, তার মানে এই তিনটে বিন্দু দিয়ে কোনো ত্রিভুজ আঁকা সম্ভব না, আর যেহেতু ত্রিভুজ আঁকা সম্ভব না তাই কোনো বৃত্ত এই তিনটে বিন্দু দিয়ে যাবে না। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 0টি, অর্থাৎ যেটা এ এর অপশন রয়েছে 0। ঠিক আছে, এ। এরপরে দেখো 4-এরটা কি হবে, একটি সমকোণী ত্রিভুজের 3টি কোণ হচ্ছে কোণ এ, কোণ বি, কোণ সি, তাহলে sin স্কয়ার এ প্লাস sin স্কয়ার বি প্লাস sin স্কয়ার সি এর মান কত? তো একটা যে সমকোণী ত্রিভুজ, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এর 3টে কোণ যদি এ বি সি হয়, তাহলে আমরা কি বলতে পারবো, 3টে কোণের মধ্যে আমরা ধরে নিলাম যে কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আর তাহলে কি কোণ এ প্লাস কোণ সিটা কত, সেটাও 90 ডিগ্রি, তার মানে কোণ সি সমান আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস কোণ এ, তাই তো? তাহলে যেটা বলেছে দেখো sin স্কয়ার এ প্লাস sin স্কয়ার বি প্লাস sin স্কয়ার সি, তো আমরা সি সমান লিখেছি 90 ডিগ্রি মাইনাস এ, তাহলে sin স্কয়ার এটা যেরকম আছে রাখলাম, বিটাকে আমরা ধরে নিয়েছি 90 ডিগ্রি। এখানে তোমরা কিন্তু বি ছাড়া অন্য যে কোনো একটা কোণকে 90 ডিগ্রি ধরে নিতে পারো, এ কেও 90 ধরতে পারো, তখন কিন্তু বি প্লাস সি সমান 90 ডিগ্রি হবে। ঠিক আছে, প্লাস sin স্কয়ার সি মানে দেখো সি এর মানটা আমরা লিখছি 90 ডিগ্রি মাইনাস কোণ এ সমান হচ্ছে sin স্কয়ার এ প্লাস, এবার বলো sin স্কয়ার 90 ডিগ্রির মান কত, sin স্কয়ার 90 ডিগ্রির মান হচ্ছে 1 প্লাস sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়, cos থিটা হয়, তার মানে এখানে হচ্ছে cos স্কয়ার এ, কেননা এখানে স্কয়ার রয়েছে তাই এটা স্কয়ার হয়ে গেল। এবার sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ মানে কত, 1 আর প্লাস 1 রয়েছে, তার মানে হয়ে গেল 2,
অপশন রয়েছে দেখো চারেরটাতে সিতে, তাহলে চারেরটা হয়ে গেল সি। এরপরে পাঁচেরটা কি হবে, 4 সেমি দৈর্ঘ্য, 3 সেমি প্রস্থ এবং 3 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি আয়তঘন দ্বারা একটি ঘনক তৈরি করা হলো কমপক্ষে আয়তঘনের সংখ্যা। তো একটা মানে কয়েকটা আয়তঘন নেওয়া হয়েছে তাই তো, তার একটা যে আয়তঘন, একটা আয়তঘনের এখানে আয়তন কত দেখো 4 × 3 × 3, তাই তো। আয়তঘনের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে একটা আয়তঘনের আয়তন। এরকম বেশ কয়েকটা আয়তঘন নিয়ে, মনে করো যে এক্সটা আয়তঘন নিয়ে কি করা হলো, একটা ঘনক তৈরি করা হলো। এবার ঘনক যখন তৈরি করা হচ্ছে, তার মানে এই যতগুলো আয়তঘন নিয়ে ঘনকটা তৈরি করা হচ্ছে, সেই আয়তঘনগুলোর মোট আয়তনটা ঘনকের মোট আয়তনের সাথে সমান হবে। আর যেহেতু ঘনকের আয়তন মানে তার সূত্র কি, তার সূত্র হচ্ছে a কিউব। তার মানে এমন একটা আয়তন পাবো যেটা হচ্ছে একটা পূর্ণ ঘন সংখ্যা, তাই তো। তার মানে এই যে অপশনগুলো রয়েছে, এগুলোর মধ্যে আমাদের দেখতে হবে যে কত গুণ করলে সেই সংখ্যাটা একটা আয়তঘন সংখ্যা হচ্ছে। দেখো 4 × 3 × 3 মানে কত, 2 × 2 × 3 × 3। এর সাথে যখন আমরা 36 গুণ করব, এই 36 মানে কত, 36কে আমরা লিখতে পারি হচ্ছে দেখো 3 3 12 36, আবার 3 4 12, আর 4 মানে হচ্ছে 2 2। দেখো তাহলে এটা পূর্ণ ঘন হচ্ছে কি, এটা কিন্তু পূর্ণ ঘন হচ্ছে না, তিনটে তিনটে করে পাওয়া যাচ্ছে না, একটা করে এক্সট্রা রয়েছে। এবার আমরা ধরো নিলাম 24 যেটা রয়েছে, 24কে কতই ভাঙতে পারি, 2 12 24, 12 মানে হচ্ছে 2, 6 12, আর 6 মানে হচ্ছে 2 3 6। তাহলে দেখো এটাও পূর্ণ ঘন হচ্ছে না, 3 3টে রয়েছে, 2 3টে, তার সাথে দুটো বাড়তি রয়েছে, তাহলে এটাও হচ্ছে না, মানে 36 24 হলো না। এরপরে রয়েছে 48, 48কে ভাঙতে গেলে কত, দেখো 2 24 48, এবার 24 মানে হচ্ছে 2 12তে 24, 12 মানে হচ্ছে 2 6 12, আর 6 মানে হচ্ছে 2 × 3। দেখো দুটো 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 মানে তিনটে তিনটে 6টা হলো, আর এখানে 3টে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে পূর্ণঘন সংখ্যা, তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে গেল, 48টি, ঠিক আছে। যদি ওই সংখ্যাটা 48 হয় তাহলে ঘনকের আয়তনের সাথে সমান হবে, মানে পূর্ণঘন সংখ্যা হচ্ছে। তাহলে এটা হয়ে গেল অপশন সি। এরপরে 6এরটা কি হবে দেখো, যদি x1 x2 x3 ... x 15 পর্যন্ত আছে, রাশিগুলির গড় হচ্ছে 25, তো 15টা সংখ্যা আছে, তাদের গড় 25, সেটা আমরা কিভাবে লিখবো, x1 + x2 + x 15 পর্যন্ত, সেটাকে 15 দিয়ে ভাগ করলে সমান হচ্ছে 25, বা 25ই তো, হ্যাঁ, বা x1 + x2 + x 15 পর্যন্ত সমান হচ্ছে কত, 15 × 25, ঠিক আছে। এবার দেখো তাহলে কাদের গড় নির্ণয় করতে বলেছে, 2x1 + 2x1 + 1 2x2 + 2 ... করে 2x 15 + 15, মানে হচ্ছে 2x1 + 1 + 2x2 + 2 ... করে হচ্ছে 2x 15 + 15, এটার গড় মানে হচ্ছে এটা বাই 15। দেখো সংখ্যা এখানে 15টাই রয়েছে। এবার এটাকে আমরা সাজিয়ে লিখবো, সাজিয়ে লিখলে প্রথমে 2x1 2x2 এগুলোকে যদি পাশাপাশি লিখি, সেটার থেকে একটা 2 কমন নিতে পারবো, তাহলে হয়ে যাচ্ছে x1 + x2 + ... হচ্ছে x 15 প্লাস বাকি যে সংখ্যাগুলো মানে 1 2 3 ... করে 15 পর্যন্ত, 1 2 3 + 15, আর নিচে রয়েছে আমাদের কত, 15 সমান। দেখো এখানটা হয়ে যাচ্ছে কত, 2 × 15 × 25, 2 তার সাথে 15 আর তার সাথে 25 গুণ, প্লাস 1 থেকে 15, 1 থেকে শুরু করে যদি সমস্ত সংখ্যাগুলো পরপর থাকে, যে স্বাভাবিক সংখ্যাগুলো, তাদের যোগফলের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে n × n + 1/2, যেখানে n মানে হচ্ছে যতগুলো সংখ্যা রয়েছে, মানে এখানে 15টা রয়েছে, তাহলে কত হবে, 15 × 15 + 1/2 সমান হচ্ছে 15 × 16/2, মানে 2 8 16 সমান হচ্ছে 15 × 8। তাহলে এখানটা কত লিখলাম, 15 × 8, আর নিচে হচ্ছে 15। এবার দেখো উপর থেকে 15 কমন নিতে পারি, এই 15টা, দুটো 15 কমন নিলে নিচের 15 সাথে কেটে যাবে, সমান কত হচ্ছে 25 2 50 + 8 সমান হচ্ছে 58, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার, 58 রয়েছে দেখো ডি তে। তাহলে 6এরটা আমাদের হয়ে গেল অপশন ডি, ঠিক আছে। তাহলে 1এর গুলো হয়ে গেল। এরপর রয়েছে শূন্যস্থান পূরণ। দেখো এরপরে শূন্যস্থান পূরণে 2-এর 1-এরটা কি রয়েছে, একটি মেশিনের মূল্য প্রতি বছর R% সমহারে হ্রাসপ্রাপ্ত হয়,
n বছর পর ওই মেশিনের মূল্য p টাকা হলে m বছর পর মেশিনটির মূল্য হবে কত টাকা। তো প্রত্যেক বছর r% সমহারে হ্রাস হচ্ছে, n বছর পর মূল্যটা দেওয়া আছে p টাকা, তার মানে যেটা প্রথমে মূল্য ছিল সেটা কিন্তু দেওয়া নেই, সেটা আমরা ধরে নিচ্ছি x। তাহলে প্রথমে যদি x ছিল, এবার দেখো r% হারে হ্রাস পাচ্ছে, তারপরে n বছর পর হয়ে যাচ্ছে কত p, তাই তো। x ছিল, x এর থেকে r% হারে n বছর পরে হচ্ছে p, তার মানে আমরা এটা লিখতে পারি x × 1 - r/100 হোল টু দি পাওয়ার n সমান p। এখান থেকে কি পাবো, আমরা পেয়ে যাব যে x এর মানটা কত, সেটা হচ্ছে এইটা, তাই তো। এটা হয়ে গেল x এর মান। তাহলে অতএব m বছর পর মূল্য কত হবে, m বছর পর মূল্য কি হওয়া উচিত, x × 1 - r/100 হোল টু দি পাওয়ার m, এটাই হওয়া উচিত, তাই তো। এবার এখানে কি করব, আমরা x এর মানটা বসিয়ে দেব। x এর মানটা হচ্ছে কত, 1 - r/100 হোল টু দি পাওয়ার m, আর ইনটু এখানে আছে 1 - r/100 হোল টু দি পাওয়ার m, সমান কি হয়ে যাচ্ছে দেখো, এই যে দুটো পাওয়ার গুলো কি হয়ে যাবে, পাওয়ার গুলো হয়ে যাবে বিয়োগ, তাহলে p × 1 - r/100 হোল টু দি পাওয়ার হয়ে যাচ্ছে m - n, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে 2 এ রয়েছে, দেখো 2 এর অঙ্কটা একটু বড় হবে, আর এটা তোমাদের সিলেবাসে নেই, 11 বা 12 এর সিলেবাসের কোনো একটা নিয়মের থেকে অঙ্কটা করা হবে। তাহলে প্রথমে রয়েছে দেখো x ভেরিজেস 1/y হলে 2x + 3y এর মান ক্ষুদ্রতম হবে যখন x = y সমান কত। তো প্রথমে রয়েছে x ভেরিজেস 1/y, এটার থেকে আমরা প্রথমে করে নেব x সমান হচ্ছে k/y, বা এখান থেকে লিখতে পারি কি y সমান k/x, ঠিক আছে। এবার দেখো যেটা রয়েছে আমাদের 2x + 3y, এটা সমান কত লিখতে পারি, 2x + 3k/x। কি করলাম, আমি y এর মান বসালাম এখানে। এরপরে একটা জিনিস রয়েছে যে দুটো সংখ্যা ধরো a আর b এরকম যদি হয়, তো এই দুটো সংখ্যার am > gm হয়, মানে হচ্ছে অ্যারিথমেটিক মিনটা > জিওমেট্রিক মিন হয়। এবার অ্যারিথমেটিক মিন কি করে বার করব, দুটো সংখ্যার অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে a মানে হচ্ছে সেই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে আমরা a আর b মানে নিয়েছি এই দুটো সংখ্যা, ঠিক আছে। তাহলে প্রথমে কি করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। > gm মানে হচ্ছে √ ওই দুটো সংখ্যার গুণফল, ঠিক আছে। তো তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে আমাদের x কেটে গেল, আর এটা 2 দিয়ে ভাগ করলে হচ্ছে x + 3k/2x হচ্ছে √ 6k, ঠিক আছে। এবার বলছে এবার এর মান ক্ষুদ্রতম হবে, এবার এখানে লিখবে অতএব 2x + 3y এর মান ক্ষুদ্রতম হবে যখন হচ্ছে 2x সমান 3k/x হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, x এর মানটা বার করব, বা দেখো 2x² সমান 3k, বা x² সমান হচ্ছে 3k/2, বা x সমান হচ্ছে √ 3k/2, এটা পেলাম x এর মান। অতএব y সমান কত, y সমান ছিল k/x, তার মানে k/√3k/2 সমান হচ্ছে কত, k × √2/3k সমান হচ্ছে √2k/3। একটা k কেটে গেল, মানে এই যে দেখো kটা ভেতরে হয়ে গেল 2k², তারপর একটা k কেটে 2k/3, ঠিক আছে। এটা হলো x আর y এর মান। অতএব x = y সমান কত, অতএব x = y সমান হচ্ছে √3k/2 √2k/3। এখান থেকে আমরা রুট গুলো আর কে গুলো বাদ দিয়ে দিতে পারি, তাহলে 3/2 2/3। এবার দুটোকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এটা 9, আর এটা হচ্ছে 4, তার মানে হয়ে গেল 9:4, ঠিক আছে। আচ্ছা, এটা এখানটাতে রুটটা বাদ দেওয়া যায় না, এটা হচ্ছে x² y² হবে 9:4, অতএব x y সমান হবে 3:2। রুটটা কিন্তু এখানে বাদ দেওয়া যাবে না, যখন x y থেকে আমরা রুটটা বাদ দিতে চাইবো তখন সেটাকে স্কয়ার করে নিতে হবে, ঠিক আছে। এখানটা একটু ভুল হয়ে গেছিল, দেখে নাও। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত, 3:2। এরপরে 3 রয়েছে, দেখো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কিত করলে লম্বটি অতিভুজের অংশদ্বয়ের ড্যাশ হয়। ছবিটা দেখো, একটা সমকোণী ত্রিভুজ, এবার বলছে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করা হচ্ছে, ঠিক আছে। এভাবে একটা লম্ব অঙ্কন করা হলো, তাহলে বলছে লম্বটা, এই যে লম্বটা আঁকা হলো সেটা
অতিভুজের যে অংশ দুটো তৈরি হলো, এই যে অংশ দুটো, সেটার সাথে অংশদ্বয়ের ড্যাশ হয়, ঠিক আছে, এটা হচ্ছে মধ্য সমানুপাতি হয়। দেখো এবারে চারেরটা কি রয়েছে, যদি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয় তবে সাইন থিটা সমান ট্যান থিটা সমীকরণের সমাধান সংখ্যা। তার মানে থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রি, তার মধ্যে তোমরা যে মানগুলো জানো 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তার মধ্যে কখনো কি সাইন থিটা সমান ট্যান থিটা হয়? হয় না। তার মানে এখানে সমাধান কিছু থাকবে না, তার মানে সমাধান সংখ্যা হচ্ছে 0। ঠিক আছে, এরপরে 5এরটা রয়েছে 3/4 পাই আর স্কয়ার বর্গ একক বৃত্তকলা পাতকে মুড়ে একটি লম্ববৃত্তাকার শঙ্কুতে পরিণত করলে শঙ্কুটির উচ্চতা কত হবে? 3/4 পাই আর স্কয়ার মানে মনে করো এরকম একটা বৃত্ত রয়েছে, তার 3/4 পাই আর স্কয়ার বলা রয়েছে, তার মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ। তো এইটাকে সমান 4 ভাগে ভাগ করলে তার যে 3 ভাগ রয়েছে, এইটা এইটা এইটা, এরকম 3টা অংশকে মুড়ে কি করছে, একটা শঙ্কু তৈরি করছে। তার মানে মনে করো এখানটা মুছে দেওয়া হলো, এবার অর্থাৎ এখানটা কেটে বাদ দিয়ে এই যে দুটো জায়গা, এই দুটোকে জয়েন করে দেওয়া হলো, তাহলে সেটার থেকে কি তৈরি হবে? সেটার থেকে একটা এরকম শঙ্কু তৈরি হবে, তাই তো? তাও এই যে শঙ্কুটার এর উচ্চতাটা আমাদের কাছে জানতে চাইছে। এবার তাহলে দেখো এখান থেকে আমাদের উচ্চতার জন্য আমাদের চাই এখানে তির্যক উচ্চতা যেটা এল, আর এখানে যেটা হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ আর। তাহলে আমরা এইচটা পেয়ে যাব, তাই তো? কারণ এখানে সূত্র কি? সূত্র হচ্ছে আমাদের এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান হচ্ছে এল স্কয়ার। সেখান থেকে আমরা এইচ স্কয়ার সমান লিখতে পারি এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। তার মানে এল আর আর যদি জানতে পারি সেখান থেকে আমরা এইচ পেয়ে যাব। তো এবার দেখো প্রথমে এলটা কি করে পাবো? যখন আমরা এই দুটোকে জয়েন করব, এটা ইমাজিন করো যে এই দুটোকে যদি জয়েন করে দিই আমরা, তাহলে যেটা তির্যক উচ্চতা সেটা কার সাথে সমান হবে? এর যেটা ব্যাসার্ধ তার সাথে সমান হবে। অর্থাৎ কার সাথে? এটা তো আর, দেখেই বুঝতে পারছো 3/4 পাই আর স্কয়ার রয়েছে, তাই তো? তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত? আর। আর যেটা তির্যক উচ্চতা, তার মানে আমাদের তির্যক উচ্চতাটা হয়ে গেল কত? এই যে তির্যক উচ্চতা এল, এটা সমান হয়ে গেল ছোট হাতের আর। আর যেটা ছোট হাতের আর অর্থাৎ যেটা ব্যাসার্ধ, সেটা কি করে পাবো? দেখো যখন আমরা শঙ্কুটাকে একসাথে মুড়ে জয়েন করছি এরকম, তখন সেই শঙ্কুটা যেটা ভূমিটা সেটা কিন্তু এই জায়গাটাই থাকছে, এটাই একসাথে জুড়ে গিয়ে একটা বৃত্ত তৈরি হয়ে গেছে, তাই তো? তার মানে যেটা ভূমির যেটা পরিধি, ভূমির পরিধি সমান কত হবে? দেখো সমান হবে 3/4 ইন্টু 2 পাই আর। পুরোটা ছিল 2 পাই আর, তার 4 ভাগের 3 ভাগ নিয়ে আমাদের এখন ভূমির পরিধি তৈরি হয়েছে। তাহলে ভূমির পরিধি মানে কত? সেটাকে আমরা লিখতে পারি 2 পাই বড় হাতের আর সমান হচ্ছে কত? 3/2 পাই আর। দেখো তাহলে পাই পাই কেটে গেল, তাহলে আর সমান কত হচ্ছে? 3r/4। এই যে দুইটা এখানে চলে এলো আর পাইটা কেটে গেছে, তাহলে আর সমান হচ্ছে 3r/4। তাহলে এই যে আরটা, এটার মান আমরা পেলাম 3r/4। ঠিক আছে, অতএব এবার উচ্চতা পাবো। উচ্চতা সমান একেবারে করব √এল স্কয়ার। এল স্কয়ার মানে কত? আর স্কয়ার মাইনাস যেটা আমাদের ছিল ব্যাসার্ধ মানে 3r/4, এটা হোল স্কয়ার সমান হচ্ছে √আর স্কয়ার মাইনাস এটা হচ্ছে 9r² / 16 সমান হচ্ছে √16 আর স্কয়ার মাইনাস 9r² / 16। 16 থেকে 9 চলে গেলে থাকে 7, √7r² / 16। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উচ্চতা। এটা 16টাকে তোমরা বাইরেও নিয়ে আসতে পারো, তার মানে হচ্ছে r√7/4, এটা করতে পারো। তাহলে এটাই হয়ে গেল আমাদের শঙ্কুটির উচ্চতা। এরপরে দেখো 6এরটা কি রয়েছে, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো 50টি পদ বিশিষ্ট একটি রাশি তথ্যের 25তম পদ সমান হচ্ছে 57 আর মধ্যমা হচ্ছে 59.5 হলে 26তম পদটি কত? তো 25তম পদ, তার মানে এখানে দেখো মোট পদ সংখ্যা n সমান হচ্ছে 50, অর্থাৎ কি? যুগ্ম। তাহলে মধ্যমা সমান আমরা কি বলতে পারবো? যখনই যুগ্ম হয় তখন আমরা মধ্যমা সমান জানি যে যেটা যতগুলো পদ আছে তার অর্ধেক, অর্থাৎ 50/2 মানে 25তম পদ প্লাস 26তম পদ বাই 2, তাই তো? এবার এখান থেকে দেখো 25তম পদ আমাদের জানা আছে, মধ্যমাও জানা আছে। মধ্যমা হচ্ছে 59.5, 25তম পদ বলা রয়েছে 57 আর 26তম পদটাকে এখন x লিখছি বাই 2।
ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করলে কি হচ্ছে দেখো, এই দিকটা গুণ করলে হচ্ছে 57 প্লাস এক্স সমান এই দিকটা গুণ করলে হচ্ছে কত, 9 দুগুণে 18, একে 19, হাতে থাকছে 1, 5 দুয়ে 10 আর একে 11। ঠিক আছে, বা এক্স সমান হচ্ছে কত, 119 মাইনাস 57, বা এক্স সমান হচ্ছে 2, 5 থেকে 6 11 হচ্ছে 6। ঠিক আছে, তার মানে 26তম পদটি কত হয়ে গেল, এক্স এর মান হচ্ছে 62, তার মানে 26তম পদটি হয়ে গেল 62। এরপর রয়েছে সত্য মিথ্যা। দেখো 3-এর একেরটা কি রয়েছে, বার্ষিক 5% হার সুদে 20 বছরে আসল ও সুদের অনুপাত 1:1 হবে। তার মানে দেখো প্রথমে আমরা আসলটা ধরে নিই, আসল হচ্ছে x ইজ টু সুদ, তাহলে কত হবে 5% হার মানে x ইন্টু 5 ইন্টু 20 বাই 100। দেখো 20 5-এ 100, 100 কেটে গেল সমান হচ্ছে x ইজ টু x, তার মানে হচ্ছে 1:1, তার মানে এটা ছিল সত্য। ঠিক আছে, দেখো এরপরে দুইয়েরটা কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স সমান 5, এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স সমান 5 বলছে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়, আর পাশে দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু 0, এক্স এর মান কিন্তু 0 হবে না। তো যখন এক্স এর মান 0 হবে না তার মানে আমরা এক্স দিয়ে এটাকে কাটাকাটি করতে পারি, তাহলে এক্স দিয়ে কেটে নিলে এখানটা হচ্ছে এক্স প্লাস 1 সমান 5 বা এক্স সমান হয়ে গেল 4। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হচ্ছে, দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, একটাই পাওয়া যাচ্ছে, তাহলে এটা সত্য। এরপরে 3-এ রয়েছে দেখো, C1 কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের r একক এবং C2 কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বড় হাতের r একক, ওই দুটি বৃত্তের কেবলমাত্র দুটি সাধারণ স্পর্শক থাকার শর্তটি হলো C1 ইন্টু C2 লেস দেন r প্লাস r। এটা প্রমাণ না করেই বলছি যে এটা মনে রাখবে, এটা হচ্ছে সত্য হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে রয়েছে সূর্যের উন্নতিকোণ আলফা হলে ছায়ার দৈর্ঘ্যের ও পোস্টের দৈর্ঘ্যের অনুপাতটি হলো গুরু অনুপাত। সূর্যের উন্নতিকোণ আলফা, যেখানে আলফার মানটা হচ্ছে 45 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। আমরা কি জানি, দেখো এরকম একটা পোস্ট রয়েছে, ঠিক আছে, এই পোস্টটার এই কোণটা যখন 45 ডিগ্রি হয়, এটা 45 নয়, মনে করো এটা 45 ডিগ্রি, এই 45 ডিগ্রিতে এই দুটো সমান হয়, তারপর ক্রমশ যত 45 ডিগ্রি থেকে কমতে থাকবে তত কিন্তু এই দৈর্ঘ্যটা বাড়তে থাকবে, ছায়ার দৈর্ঘ্য। আর 45 ডিগ্রি থেকে যত আস্তে আস্তে কোণটা বেশি হতে হতে এদিকে আসবে তত কিন্তু ছায়ার দৈর্ঘ্য কম হবে। তার মানে কি, পোস্টের দৈর্ঘ্য বেশি আর ছায়ার দৈর্ঘ্য তখন কম হবে। তাহলে এরা বলছে ছায়ার দৈর্ঘ্য ও পোস্টের দৈর্ঘ্যের অনুপাতটি হচ্ছে গুরু অনুপাত, এটা কিন্তু তাহলে সত্য নয়। দেখো এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য এক্স আর ওয়াই, ওয়াইটা কিন্তু তখন বড় হবে আর এক্সটা কম হবে, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা কম হচ্ছে, তাহলে ছায়ার দৈর্ঘ্য কম হলে সেটা গুরু অনুপাত হবে না যদি প্রথমে থাকে, তার মানে এটা হচ্ছে মিথ্যা। আচ্ছা তারপরে 5-এরটা, একটি চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, এর আয়তন ঠিক রাখতে হলে তার উচ্চতাকে 1/4 অংশ করতে হবে। তাহলে আয়তন ঠিক রাখতে হলে বলছে যখন, তাহলে প্রথমে দেখো চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, এবার বলছে এর ব্যাসার্ধটা দ্বিগুণ করা হচ্ছে, তার মানে পাই ইন্টু 2 আর এর হোল স্কয়ার ইন্টু এখানটা বলছে উচ্চতাকে 1/4 অংশ করতে হবে, মানে h/4 করতে হবে। তাহলে h/4 করলে দেখো কাটাকাটি হয়ে এটা কিন্তু ঠিকই থাকছে, তাই তো, তার মানে একই রাখার জন্য h/4ই করতে হবে, তাহলে পাই আর স্কয়ার এইচই থাকবে, তার মানে এটা হচ্ছে সত্য। দেখো এরপর 6-টা বলেছে যৌগিক গড় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে যথাযথ মাপক হতেও পারে আবার নাও হতে পারে। এটা কিন্তু সত্য, এটা মনে রাখবে যে যৌগিক গড়টা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের যথার্থ মাপক হতেও পারে বা নাও হতে পারে। ঠিক আছে, তো এগুলো হয়ে গেল আমাদের 1 2 3। এরপর করব 4-এর যে অঙ্কগুলো রয়েছে 2 নম্বরে সেগুলো। দেখো এরপরে 4-এর 1-এরটা কি রয়েছে, কোন মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয় কত বছরে সুদে মূলে 4 গুণ হবে। তো এখানে কিন্তু মূলধনটা দেওয়া নেই, শুধু সময় দেওয়া রয়েছে। তাহলে আমরা দুটো জিনিস ধরে নেব, ধরি মূলধন সমান হচ্ছে কত, মূলধন সমান আমরা ধরে নিচ্ছি পি টাকা, আর সুদের হার ধরে নিলাম r%। অতএব 10 বছরে সুদ সমান, 10 বছরে সুদ কত হবে দেখো, পি ইন্টু আর ইন্টু 10/100, কেননা সূত্র হচ্ছে আমাদের পি আর টি বাই 100। তাহলে এখানে 0 0 কেটে গেল, সমান হচ্ছে পি আর বাই 10। এটা হচ্ছে 10 বছরের সুদ। এবার এখানে কি বলা রয়েছে,
10 বছরে সুদে মূলে দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ হওয়া মানে কি? দ্বিগুণ হওয়া মানে 100 টাকাটা 200 টাকা হচ্ছে। তার মানে সুদ কত টাকা পেলে? 100 টাকা। মানে 100 টাকার সুদ 100 টাকা পেলে তবে দ্বিগুণ হলো। তার মানে কি? সুদটা আর আসলটা সমান। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো এখান থেকে? PR/10 সমানই হচ্ছে P। তাহলে P কেটে গেল, এখান থেকে R সমান হয়ে গেল 10। R এর মান 10 পেয়ে গেলাম। এবার বলছে কত বছরে সুদে মূলে 4 গুণ হবে। সেটা আমরা ধরে নিচ্ছি যে, ধরি Y বছরে কি হবে? 4 গুণ হবে। 4 গুণ হবে। অতএব কি? P ইন্টু R এর মান হচ্ছে 10 ইন্টু Y বাই 100 সমান হচ্ছে 4 গুণ হওয়া মানে কি? P টাকা ছিল, সেটা 4 গুণ হচ্ছে মানে 4P হয়ে যাচ্ছে, তাই তো? 4P হয়ে যাচ্ছে, কিন্তু সুদটা তাহলে কত? সুদের জন্য আমাদেরকে আসলটা বিয়োগ করতে হবে, 4P মাইনাস P, তার মানে হচ্ছে 3P। এখানে দেখো কেটে গেল, তাহলে PY বাই 10 সমান হচ্ছে 3P। PP এখানে কেটে গেল, Y সমান হচ্ছে 30। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারে কি লিখবো? 30 বছরে সুদে মূলে 4 গুণ হবে। এরপরে দেখো 4-এর 2-এরটা কি রয়েছে? একটি যন্ত্রের মূল্য প্রতি বছর একটি নির্দিষ্ট হারে হ্রাস প্রাপ্ত হয়। 2007 সালে এবং 2009 সালে যন্ত্রটির মূল্য যথাক্রমে 25,000 টাকা এবং 19,360 টাকা হলে যন্ত্রটির বার্ষিক মূল্য হ্রাসের হার নির্ণয় করো। মানে এখানে আমাদের কি দেখো, 2007-এ যেটা ছিল সেখান থেকে 2009-এ গিয়ে দাম কমে যাচ্ছে। এখানে ছিল 25,000, এখানে হয়ে গেছে 19,360। সেটা কত বছরে হয়েছে? 2 বছরে, তাই তো? তার মানে 25,000 টাকাটা 2 বছর পরে হয়ে গেছে 19,360 টাকা। দেখো কমে গেছে, মানে যেহেতু হ্রাস পাচ্ছে তাই এখানে হ্রাসের হার জানতে চেয়েছে। তাহলে প্রথমে আমরা সেটা ধরে নেব। এটা হচ্ছে আমাদের P, এটা হচ্ছে যেটা আমাদের 2 বছর পরে যেটা মোট হচ্ছে সেটা, আর এটা হচ্ছে N, 2 বছরটা হচ্ছে N। তাহলে PN জানা আছে, Rটা জানা নেই। তাহলে আমাদের Rটা প্রথমে ধরে নেব, যে ধরি মূল্য হ্রাসের হার হচ্ছে কত? R%। ঠিক আছে, তাহলে অতএব কি লিখতে পারি? শর্তে হচ্ছে P ইন্টু 1 মাইনাস, যেহেতু হ্রাস পাচ্ছে মাইনাস হবে, P ইন্টু 1 মাইনাস R/100 হোল টু দি পাওয়ার N সমান হচ্ছে এটা, তাই তো? কিন্তু এখানে দেখো P এর মান আমরা জানি, বসিয়ে দিলাম 25,000 ইন্টু কত? 1 মাইনাস R/100 হোল টু দি পাওয়ার N এর পরিবর্তে বসাচ্ছি 2, যেহেতু 2 বছর পরে হচ্ছে, আর সেটা কত হলো? 19,360। বা এখান থেকে কি করতে পারি? 1 মাইনাস R/100 হোল স্কয়ার সমান, এদিকে যেটা 25,000টা রয়েছে সেটা ডান দিকে চলে গিয়ে গুণ ছিল, বাঁ দিকে ডান দিকে চলে গেল, ভাগ হয়ে গেল। 0 0 কেটে দিলাম। আর কি দিয়ে কাটতে পারে? দেখো 4 দিয়ে কাটতে পারি। 4 6 24, তাহলে 10 হচ্ছে, 4 2 8 9 10, 20 হচ্ছে, 4 5 20। আবার এটা 4 দিয়ে কাটলে 4 4 16, 17 18 19 33, 33 হলে 4 8 32, হাতে 1 থাকছে 16, 4 4 16। এবার দেখো যে দুটো সংখ্যা পেলাম সেই দুটোই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 484 সেটা হচ্ছে 22 স্কয়ার, আর 625 তো জানাই আছে, সেটা হচ্ছে 25 স্কয়ার। ঠিক আছে, এরপরে কি করব? দুদিক থেকে আমরা দুটো স্কয়ার বাদ দিয়ে দিতে পারি। তাহলে স্কয়ার গুলো বাদ দিলে লেখা যায় 1 মাইনাস R/100 সমান হচ্ছে 22/25। বা এবার R/100টা রাখবো বাঁ দিকে, তাহলে মাইনাস ছিল, মাইনাস R/100 রাখলাম, সমান ডান দিকে হলো কত? 22/25 মাইনাস 1। বা মাইনাস R/100 সমান, এদিকে লসাগু করলাম, লসাগু নিচে হচ্ছে 25, উপরে হচ্ছে 22, মাইনাস দেখো 1 রয়েছে তার জন্য 25 গুণ হলো, 22 মাইনাস 25/25। বা মাইনাস R/100 সমান, দেখো 22-এর থেকে 25 বিয়োগ করলে কত হয়? 25-এর থেকে 22 বিয়োগ করলে হয় 23, 24, 25 মানে 3। কিন্তু যেহেতু 25 বড় তাই চিহ্নটা কি হবে এখানে? মাইনাস। তাহলে মাইনাস 3/25। এখানে দেখো মাইনাস মাইনাস কেটে দিলাম, 25 4 100, বা আর সমান হচ্ছে কত? 12। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কি লিখবো? যন্ত্রটির বার্ষিক মূল্য হ্রাসের হার হচ্ছে 12%। দেখো এর পরের অঙ্কটা বলা রয়েছে y ইন্টু 3x মাইনাস ওয়াই ইস টু x ইন্টু 4x প্লাস ওয়াই সমান হচ্ছে 5:12। তাহলে x ইন্টু ওয়াই কত? তো প্রথমে আমরা কি করব? এখান থেকে y ইন্টু যেটা 3x মাইনাস ওয়াই, এই ইস টুটাকে আমরা করে দিলাম বাই, ভাগ আকারে লিখে নিলাম, সমান হচ্ছে 5/12।
এরপরে আমরা কি করতে পারি, দেখো এই যে y আর x দিয়ে এদেরকে গুণ করব, তাহলে y দিয়ে 3x কে গুণ করলে কত হয় 3xy, মাইনাস y এর সাথে y গুণ করলে কত হয় y স্কয়ার, ডিভাইড বাই এখানে x এর সাথে 4x গুণ করলে হচ্ছে 4x স্কয়ার, আর x এর সাথে y গুণ করলে হচ্ছে প্লাস xy, যেহেতু প্লাস রয়েছে, সমান হচ্ছে 5/12। এরপরে কি করব, কোনাগুনি গুণ করব। প্রথমে 5 দিয়ে এই দিকটা গুণ করব, 5 দিয়ে গুণ করলে প্রথমে 4x স্কয়ার কে গুণ করলে কত হবে 5 4 এ 20 x স্কয়ার। এবার xy এর সাথে 5 গুণ করলে কত হয় প্লাস 5xy সমান, এদিকে 12 এর সাথে 3xy গুণ করব, 12 3 কত 36xy, মাইনাস 12 এর সাথে y স্কয়ার গুণ করলে কত -12y স্কয়ার। এরপরে কি করব, সমস্ত সংখ্যাগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে প্রথমে যারা বাঁ দিকে ছিল তাদেরকে লিখে দিলাম, আর যারা ডান দিকে রয়েছে তাদেরকে বাঁ দিকে নিয়ে আসতে গেলে কি করতে হবে, চিহ্ন পাল্টাতে হবে। তাহলে 36টা হয়ে যাবে -36xy, আর 12টা রয়েছে মাইনাস, সেটা হয়ে গেল +12y স্কয়ার। বা এবার দেখো 20x স্কয়ার এখানে থাকলো, 36 আর 5, 36 থেকে 5 যেহেতু দুজনের চিহ্ন কি আছে আলাদা চিহ্ন, তাহলে আমরা কি করব বিয়োগ করব, কিন্তু চিহ্নটা হবে যে বড় সংখ্যা তার, তাহলে বড় সংখ্যা রয়েছে মাইনাস, তার জন্য মাইনাস দিলাম। এবার 36 থেকে 5 বিয়োগ করলে হয় 31, xy প্লাস 12y স্কয়ার সমান 0। এবার কি করতে হবে, মধ্য সহগ বিশ্লেষণ, তার মানে 12 আর 20 কে এমন দুটো উৎপাদকে ভাঙতে হবে যাতে যোগ করে 31 হয়। দেখো 20 কে আমরা ভাঙতে পারি 4 5 এ 20, আর 12 কে ভাঙতে পারি 4 3 এ 12। এবার এই দুটো সংখ্যা নাও, 4 আর 4 নাও, 4 4 এ হচ্ছে 16, আর 5 আর 3 এ হচ্ছে 15। দেখো 16 আর 15 যোগ করলে হয় 31, তাহলে এখানটাতে কত লিখবো 20x স্কয়ার মাইনাস 16xy মাইনাস 15xy প্লাস 12y স্কয়ার সমান হচ্ছে 0। এবার নিতে হবে কমন, দেখো 20 আর 16 থেকে কত কমন নিতে পারি 4, আর দেখো এখানে x স্কয়ার রয়েছে, এখানে x রয়েছে, তার মানে একটা x ও কমন নিতে পারি। তাহলে 4x কমন নিলে এখানে থাকবে কত 4 5 এ 20, 5x মাইনাস 4 4 এ 16, তাহলে 4y মাইনাস এই দুটো থেকে কমন যাবে দেখো 3, যেহেতু 3 5 এ 15, 3 4 এ 12, আর একটা y কমন যাবে, তাহলে 3y কমন নিলে 3 5 এ 15, 5x মাইনাস 3 4 এ 12, 4y সমান হচ্ছে 0। বা এরপরে কি দেখো এইটা আর এইটা এই দুটোই কমন নিতে পারি, 5x মাইনাস 4y কমন নিয়ে নিলাম, থাকলো কত এখানে থাকলো 4x, আর এখানে থাকলো মাইনাস 3y সমান হচ্ছে কত 0। এবার কি করব দেখো, বা একবার লিখতে পারি 5x মাইনাস 4y সমান 0, অথবা 4x মাইনাস 3y সমান 0। এখান থেকে আমরা কি পাবো, দুটো উত্তর পাবো, x is to y এর মান দুটো পাবো। বা এখান থেকে দেখো x বাই y কত লিখতে পারবো, y এর সাথে কত গুণ আছে 4, তার মানে y এর সাথে এদিকে কোনাকুনি উপরে 4 হবে, আর x এর সাথে 5 গুণ রয়েছে, তার মানে x এর থেকে এখানে 5 হবে। আবার এদিকটা একই রকম ভাবে x বাই y কত হবে, y এর সাথে 3 গুণ রয়েছে, 3টা উপরে, x এর সাথে 4 গুণ রয়েছে, 4টা নিচে, তার মানে x is to y কত পেলাম, অতএব x is to y সমান 4:5 অথবা 3:4। ঠিক আছে, এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এরপরে 4 অঙ্কটা কি দেওয়া আছে, প্রদত্ত আছে a সমান b প্লাস c, যেখানে b ভেরিয়েস x স্কয়ার এবং c ভেরিয়েস x, যখন x সমান 1 তখন a সমান 0, যখন x সমান -1 তখন a সমান 2 হলে a কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো। খুব সোজা একটা অঙ্ক। দেখো প্রথমে a সমান তো b প্লাস c দেওয়া আছে, আর b ভেরিয়েস x স্কয়ার, তো এখান থেকে প্রথমে আমরা কি করব, দুটো ধ্রুবক ধরে নেব, b সমান লিখতে পারি k1x স্কয়ার, আর এখান থেকে c সমান লিখতে পারি k2x, এখানে পাশে লিখবে যেখানে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। এরপর কি করব, b আর c এর যে মানগুলো সেগুলো এখানে বসিয়ে দিলাম, k1x স্কয়ার প্লাস k2x। ঠিক আছে, এবার কি বলা রয়েছে, x সমান 1 হলে a সমান 0, x সমান 1 হলে a সমান হচ্ছে 0, অতএব কি বলতে পারি, x এর মান যদি 1 বসাই এখানে দেখো, তাহলে 0 সমান k1 ইন্টু 1 স্কয়ার প্লাস k2 ইন্টু 1, বা এখান থেকে কি লিখতে পারি k1 প্লাস k2 সমান হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। আর একবার কি বলা রয়েছে, x সমান -1 হলে a সমান 2, x সমান -1 হলে a সমান 2, অতএব কি লিখতে পারবো,
অতএব এখানে মানটা বসালে কি হচ্ছে, k1 ইন্টু দেখো মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস k2 ইন্টু মাইনাস 1 সমান কত, সমান হচ্ছে 2। এবার k1 ইন্টু মাইনাস 1 হোল স্কোয়ার মানে কত, মাইনাস 1 স্কোয়ার মাইনাস 1 ইন্টু মাইনাস 1, দুটো মাইনাস গুণ করলে প্লাস হয়, আর একে একে গুণ করলে 1, তার মানে এখানটা k1 হয়ে গেল, আর মাইনাস এটা হচ্ছে k2 সমান 2। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এবার কি করব, যেটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন k1 প্লাস k2 সমান 0 আর k1 মাইনাস k2 সমান 2, এই দুটোকে আমরা সমাধান করব। দেখো k2 কেটে গেল, তাহলে 2k1 সমান হচ্ছে 2 বা k1 সমান হচ্ছে 2/2, তার মানে 1, k1 এর মান 1। অতএব k2 সমান কত লিখতে পারবো, দেখো k1 প্লাস k2 সমান 0 ছিল, তার মানে k2 সমান হচ্ছে মাইনাস k1 সমান হচ্ছে মাইনাস 1, ঠিক আছে। তাহলে k1 হলো 1, k2 হচ্ছে মাইনাস 1। এবার এই মানটা আমরা এখানে বসাবো, তাহলে a কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করা হয়ে যাবে। অতএব a সমান কত, k1 ইন্টু এক্স স্কোয়ার ছিল, তার মানে k1 এর মান 1, তাহলে শুধু এক্স স্কোয়ার, আর k2 এর মান ছিল মাইনাস 1, তার মানে এটা হচ্ছে মাইনাস এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এ সমান, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এরপরে পাঁচেরটা কি রয়েছে, ত্রিভুজ PQR এর ভিতরে MN সমান্তরাল হচ্ছে QR এবং MN ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট অংশে বিভক্ত করলে QM বাই PQ। তো প্রথমে ছবিটা এঁকে নিই। এরকম একটা ত্রিভুজ রয়েছে PQR, সেটা হচ্ছে MN সমান্তরাল QR, ঠিক আছে। তো এবার বলছে QM বাই PQ, QM মানে হচ্ছে এইটা আর PQ মানে হচ্ছে এই পুরোটা, এটার অনুপাত জানতে চাইছে। তাহলে প্রথমে দেখো, যেহেতু MN সরলরেখাটা ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করছে, সেখান থেকে আমরা কি বলতে পারি যে ত্রিভুজ PQR সমান হচ্ছে 2 ইন্টু ত্রিভুজ PMN, তাই তো। এটা কেন বলতে পারছি, কারণ এই যে পুরো বড় ত্রিভুজটা সেটা দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট অংশে বিভক্ত হয়ে গেছে, তার মানে ছোটটার ক্ষেত্রফল যদি পুরোটার ক্ষেত্রফল 100 হয়, তাহলে অর্ধেক অর্ধেক 50-50, তার মানে 2 ইন্টু 50 সমান 100 হয়। বা এখান থেকে কি লিখতে পারবো, ত্রিভুজ PQR বাই ত্রিভুজ PMN সমান হচ্ছে 2, ঠিক আছে, এটা থাকলো। এবার দেখো আবার একটা জিনিস বলতে পারি, এখানে দেখো এই কোণটার সাথে এই কোণটা সমান, আবার এই কোণটার সাথে এই কোণটা সমান, এটা হচ্ছে অনুরূপ কোণ। দুটো সমান্তরাল সরলরেখাকে এদিকে একটা ছেদক PQ যখন বিভক্ত করছে তখন এই দুটো কোণ সমান, আবার এদিকে যখন PR সরলরেখাটা ছেদক হিসেবে কাজ করছে তখন এই দুটো অনুরূপ কোণ সমান। তার মানে দুটো অনুরূপ কোণ যেহেতু সমান হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে আবার ত্রিভুজ PQR ও ত্রিভুজ PMN সদৃশ, ঠিক আছে। এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ, আর দুটো সদৃশ ত্রিভুজের কি হয়, অনুরূপ বাহুগুলোর সমানুপাতি হয়। তাহলে এখানে কি লিখতে পারবো, অতএব দেখো, অতএব ত্রিভুজ PQR বাই ত্রিভুজ PMN সমান লিখতে পারবো, PQRটা আগে লিখেছি তাহলে লিখতে পারবো PQ বাই PMN এর হচ্ছে PM, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এবার এখানে চাইছে দেখো QM বাই PQ, QM চাইছে, তো আমরা PM না লিখে PMটাকে লিখতে হবে আমাদের, বা দেখো এখানে 2 লিখতে পারি, আর PQটা থাকলো এখানে, আর PMটাকে আমরা লিখব PQ মাইনাস QM, ঠিক আছে, এটা লিখতে পারি। দেখো PQ থেকে যদি QM বাদ দিই তাহলে PM থাকে, বা এদিকে কোনাকুনি গুণ করলে কি পাবো, 2PQ মাইনাস 2QM সমানই হচ্ছে PQ, বা 2PQ, আর দেখো এদিক থেকে PQটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে হয়ে গেল PQ, আর 2QMটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম তাহলে হলো 2QM, বা কি লিখতে পারি, PQ সমান 2QM, ঠিক আছে। এবার অনুপাত চাইছে দেখো QM বাই PQ চাইছে, তাহলে বা QM বাই PQ সমান হবে দেখো 1/2,
এদিকে দেখো 2 এর সাথে কিউএমটা গুণ রয়েছে, তাই তো, তার জন্য নিচে 2 হলো, তার মানে 1/2। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, QM/PQ সমান হচ্ছে 1/2। এবার দেখো 6এরটা কি রয়েছে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের অন্তর্লিখিত একটি ত্রিভুজ ABC যদি কোণ ABO সমান 20 ডিগ্রি, ACO সমান 30 ডিগ্রি হয়, তবে BOC এর মান কত? তার মানে একটা বৃত্তের ভেতরে একটা ত্রিভুজ রয়েছে, এরকম একটা বৃত্ত রয়েছে, তার ভেতরে রয়েছে একটা ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজটার নাম হচ্ছে ABC, ABC ত্রিভুজ, আর ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার বলছে কোণ ABO, এখানটা যোগ করতে হবে, এই কোণটা হচ্ছে, এটার নাম হচ্ছে O, তাহলে এটা হচ্ছে কোণ ABO, আর তাহলে ACO দেওয়া আছে, এখানটাও যোগ করতে হবে, তাহলে ABO ACO এই দুটো দেওয়া আছে কত কত, ABOটা হচ্ছে 20 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, একটা 20 একটা 30, তাহলে বলছে BOC কত। আচ্ছা দেখো এখানে প্রথমে আমরা ত্রিভুজ ABOটাকে দেখি, ত্রিভুজ ABO এর দেখো OB সমান হচ্ছে OA, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, OB আর OA এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে যদি OB এর সাথে OA সমান হয়, তাহলে অতএব কোণ ABO সমান বলতে পারি কোণ BAO সমান কত, 20 ডিগ্রি। আবার তার মানে এটা হয়ে গেল 20 ডিগ্রি, ঠিক আছে। আবার ত্রিভুজ ACO এর একই রকম ভাবে ACOর জন্য একই জিনিস হবে, এর হচ্ছে OA সমান OC, অতএব কোণ OCA সমানই হচ্ছে কোণ OAC সমানই হচ্ছে কত, 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 30, তাহলে অতএব কি বলতে পারি, কোণ BAC, দেখো BAC সমান হবে 20 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, BAC মানে এইটা, মানে BAO আর CAO দুটো মিলে তাহলে 20 প্লাস 30 মানে হচ্ছে 50 ডিগ্রি। অতএব কোণ, এবার দেখো কোণ BOC টা একেবারেই পেয়ে যাব, কোণ BOC সমান হচ্ছে 2 × 50 ডিগ্রি সমান হচ্ছে 100 ডিগ্রি, যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের কোণ BOC হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, BOCটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ও কোণ BAC এটা হচ্ছে পরিধিস্থ কোণ, ঠিক আছে। দেখো তাহলে আমরা পেয়ে গেলাম কোণ BOC সমান কত ডিগ্রি, 100 ডিগ্রি। এরপরে দেখো 7এর অঙ্কটা কি রয়েছে, দুটি বৃত্ত পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করে, বৃত্ত দুটির ব্যাসার্ধ দেওয়া যথাক্রমে 2 সেমি এবং 3 সেমি, তাহলে বড় বৃত্তটির সর্ববৃহৎ যা ছোট বৃত্তকে স্পর্শ করে তার দৈর্ঘ্য কত। প্রথমে আমাদেরকে ছবিটা খুব ভালো করে বুঝতে হবে, দেখো একটা রয়েছে বড় বৃত্ত, ঠিক আছে, এর কেন্দ্র হচ্ছে এখানে, আর একটা রয়েছে এর কেন্দ্রটা একটু দূরে দিই, এখানে আর একটা রয়েছে ছোট বৃত্ত, এটার কেন্দ্র রয়েছে দেখো এখানে, ঠিক আছে। এরপরে কি বলা রয়েছে, ব্যাসার্ধটা হচ্ছে 2 সেমি আর 3 সেমি, এই ব্যাসার্ধটা হচ্ছে 2 সেমি আর এই ব্যাসার্ধটা হচ্ছে 3 সেমি। তো প্রথমে এগুলো একটা করে নাম দিই, দেখো এটা হচ্ছে O, এটা হচ্ছে A, এটা হচ্ছে B। এবার আমাদেরকে বলেছে যে এমন একটা জ্যা, সর্ববৃহৎ যে জ্যাটা, এই যে জ্যাটা যেটা ছোট বৃত্তটাকে স্পর্শ করেছে তার দৈর্ঘ্য কত, এই জ্যাটার দৈর্ঘ্য কত, যেটা ঠিক এরকম জায়গাতেই যাবে, এটাই সর্ববৃহৎ হবে, তাই তো। তাহলে প্রথমে আমরা কি করব, দেখো আরো এইটাকে এদিকে যোগ করব, এখানে নাম দেব C, এখানে এই দুটো যোগ করব, এই দুটোর নাম দিলাম M আর N। এবার প্রথমে আচ্ছা আরেকটা নাম রয়েছে, এখানে নাম দাও P। এবার প্রথমে আমরা দৈর্ঘ্যগুলো দেখে নেবো, দেখো আমরা প্রথমে বার করব PN, ঠিক আছে, PNটা যদি বার করতে পারি তাহলে তার ডবল করলে আমরা
পুরো mn টা পেয়ে যাবো। আমাদের এখানে mn বার করতে হবে। তো প্রথমে 2 সেমি 3 সেমি কোনটা দেখো, 2 সেমি হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে ছোট বৃত্তটার কেন্দ্র, তাহলে আমরা বলতে পারি যে এপি সমানই এবি সমান হচ্ছে 2 সেমি। আর 3 সেমি কোনগুলো, 3 সেমি হচ্ছে ওবি সমান ওসি সমান হচ্ছে 3 সেমি। এবার আমাদের চাই কি, আমাদের চাই ওপি সমান কত। তো অতএব ওপি সমান কত লিখতে পারি, দেখো ওপি সমান আমরা লিখতে পারি ওসি ও, আচ্ছা ওপি, ওপিটা বার করানোর আগে আমরা ও এটা বার করব। দেখো এপি তো বার করানো আছে, ও এ সমান আমরা লিখতে পারবো কত, ও এ সমান লিখতে পারবো ওবি মাইনাস এবি, তাই তো। এবার দেখো ওবি আমাদের জানা আছে 3 মাইনাস 2 সমান কত, 1 সেমি। এটা হচ্ছে ও এটা, ঠিক আছে। এবার ও এ যদি 1 হয় অতএব ওপি কত হবে, ওপি মানে লিখতে পারি কত, এপি মাইনাস ও এ। এবার এপি হচ্ছে 2 আর ও এটা হলো 1 সমান কত হয়ে গেল, 1 সেমি। ওপিটা হয়ে গেল 1 সেমি। আর তার সাথে আমাদের ও এনটা কত, দেখো ও এনটা হচ্ছে বড় বৃত্তটারই ব্যাসার্ধ, তাই তো। এই যে বড় বৃত্তটা তার ব্যাসার্ধই হচ্ছে ও এন, তাহলে ও এন মানে কত, যেটা ওসি ওবি ছিল অর্থাৎ 3 সেমি। এটা হয়ে গেল ও এনটা। এবার দেখো এখান থেকে আমরা পিএন পেয়ে যাব, অতএব ত্রিভুজ ও পিএন সমকোণী ত্রিভুজ থেকে পাই। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে পাই। এখান থেকে কি লিখতে পারবো, লিখতে পারবো যে পি এন স্কোয়ার সমানই হচ্ছে ও এন স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। যেটা ভূমি স্কোয়ার সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এবার ও এন মানে হচ্ছে দেখো 3 স্কোয়ার আর ওপি মানে হচ্ছে 1 স্কোয়ার, ঠিক আছে। সমান হচ্ছে 9 মাইনাস 1 সমান 8। এটা হচ্ছে পিএন স্কোয়ার, অতএব পিএন সমান কত, পিএন সমান হচ্ছে √8। √8 মানে হচ্ছে √2 ইন্টু 2 ইন্টু 2 সমান 2√2 সেমি। এটা হলো পিএন। এবার আমাদের চাই কিন্তু এমএন, তাহলে এমএন সমান কত, এমএন সমান হবে পিএনটা যত হয়েছে তার দ্বিগুণ হবে পুরো এমএনটা। এদিকটা 2√2 আর এদিকটাও 2√2, তার মানে 2 তার সাথে আবার 2√2 গুণ হলো সমান হচ্ছে কত, 4√2 সেমি, ঠিক আছে। দেখো খুব ভালো করে বুঝে নাও, অঙ্কটা জটিল নয়, কিন্তু প্রথমে তোমাদের ছবিটা খুব ভালো করে বুঝতে হবে, ছবিটা বুঝলে অঙ্কটা করতে পারবে। দেখো এর পরের অঙ্কটা কি রয়েছে, আরেকটা আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি বলা রয়েছে, ট্যান আলফা হচ্ছে এ বাই বি, তাহলে বলছে সাইন স্কয়ার বিটা সমান কত। তো প্রথমে আমরা কি করব, যেটা রয়েছে ট্যান আলফা এটা তো থাক, এখান থেকে প্রথমে আমরা বিটা সমান বার করে নেবো। বিটা সমান হচ্ছে কত, 90 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে। এবার সাইন স্কয়ার বিটাতে চলে যাই, অতএব সাইন স্কয়ার বিটা সমান কত লিখতে পারবো, সাইন স্কয়ার বিটার মানটা এখানে বসিয়ে দিলাম 90 ডিগ্রি মাইনাস আলফা। এবার সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে আমরা কি জানি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, তাহলে স্কয়ার আছে বলে এখানে স্কয়ার হলো। এবার কস স্কয়ার মানে হচ্ছে কি 1/sec স্কয়ার আলফা, ঠিক আছে। এবার দেখো সেক স্কয়ারকে আমরা নিয়ে যাবো ট্যানে, কেননা আমাদের ট্যানের মান জানা আছে। সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার আলফা সমান হচ্ছে 1। এখান থেকে কি বলতে পারি, সেক স্কয়ার আলফা সমান কত, 1 প্লাস ট্যান স্কয়ার আলফা, তাই তো। মাইনাসটা দিয়ে গেল প্লাস হয়ে গেল, তাহলে নিচে কি লিখবো, এখানে সেক স্কয়ারের পরিবর্তে লিখবো 1 প্লাস ট্যান স্কয়ার আলফা। দেখো এবার আমরা ট্যান আলফার মান তো জানি, সেই মানটা এখানে বসিয়ে দেবো। ট্যান আলফার মান হচ্ছে এ বাই বি, আর এখানে আমাদের রয়েছে স্কয়ার, ট্যান স্কয়ার, তার জন্য হোল স্কয়ারটা দিতে হবে। সমান কত হচ্ছে 1 বাই, এখানে নিচে হচ্ছে 1 প্লাস এ স্কয়ার বাই বি স্কয়ার সমান, এবার লসাগু করি, উপরে হচ্ছে 1, নিচে লসাগু একবার হবে বি স্কয়ার। বি স্কয়ার হলে এখানে কত হচ্ছে, বি স্কয়ার আর 1 মিলে গেলে এখানে হচ্ছে বি স্কয়ার প্লাস, এখানে বি স্কয়ার মিলে যাচ্ছে, তাহলে হচ্ছে এ স্কয়ার সমান, এটা উপরে উঠে গেলে বি স্কয়ারটা উপরে চলে যাবে আর নিচে হয়ে যাবে বি স্কয়ার প্লাস এ স্কয়ার, বা সেটাকে আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো 9এরটা কি রয়েছে, 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হলে প্রমাণ করো সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দ্যান 1, ঠিক আছে। তো আমাদেরকে সাইন থিটা প্লাস কস থিটার
মানটা বার করতে হবে। তো যেহেতু থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আর সাইন থিটা কস থিটার মান বার করতে হবে, তো নিশ্চয়ই সেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হবে, তাই তো? তাহলে একটা সমকোণী ত্রিভুজ নিলাম আমরা, যেটার নাম দিলাম এবিসি, আর মনে করো এই কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে? ব্যাস, এবার এখান থেকে প্রথমে আমরা সাইন থিটা সমান কত লিখতে পারি? দেখো, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এবার থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে কে? এবি, আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা লিখতে পারি এবি বাই এসি, প্লাস কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি মানে কত? ভূমি মানে হচ্ছে বিসি, আর অতিভুজ মানে হচ্ছে এসি, সমান, এবার নিচে লসাগু করলে হচ্ছে এসি, ওপরে কি হচ্ছে? এবি প্লাস বিসি। এবার দেখো, একটা ত্রিভুজ, আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি জানি? কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে, তাই তো? ছোট দুটো বাহু সমষ্টি, এখানে অতিভুজই সর্ববৃহৎ বাহু। তাহলে এখানে কি হচ্ছে? ত্রিভুজ এবিসি এর এসি হচ্ছে কি? বৃহত্তম বাহু। অতএব এবি প্লাস বিসি এটা হচ্ছে কি? গ্রেটার দ্যান এসি, বা কি বলতে পারি? এবি প্লাস বিসি ডিভাইড বাই এসি এটা হচ্ছে গ্রেটার দ্যান 1। তার মানে এইটা পেলাম আমরা গ্রেটার দ্যান 1। অতএব কি বলতে পারি? সাইন থিটা প্লাস কস থিটা এটাও হচ্ছে গ্রেটার দ্যান 1, ঠিক আছে? তাহলে প্রমাণ হয়ে গেল, এখানে লিখে দেবে প্রমাণিত। এরপর দেখো 10এরটা কি রয়েছে? একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান, অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা খুব সোজা একটা অঙ্ক। প্রথমে কি করবে? ধরে নেবে যে অর্ধগোলকটির ব্যাসার্ধ হচ্ছে r একক, ঠিক আছে? এটা তোমরা লিখে নেবে। তারপরে rটা ধরে নেওয়ার পরে আমরা কি লিখবো? অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই r² সমান, তার আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব, ঠিক আছে? এখানে দেখো পাই পাই কেটে গেল, আর কিউব আর আর স্কোয়ার আর আর কিউব কেটে এখানে একটা আর থাকলো, বা এদিকে থাকলো 3 আর এদিকে কত থাকলো? 2r/3। কোনাকুনি গুণ করলে কি করব? 2r সমান হচ্ছে 9, 3 3 9, বা r সমান হচ্ছে 9/2। এবার এখানে ব্যাসার্ধই চাইছে, তাহলে কি লিখবো? অতএব অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 9/2 একক, ঠিক আছে? আচ্ছা, এরপর 11টা দেখো কি বলা আছে। 11তে রয়েছে একটি শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা 3 গুণ করলে আয়তনের কি পরিবর্তন হবে? তো এটার জন্য প্রথমে আমরা কি করব? প্রথমে ধরে নেব যে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ হচ্ছে r একক আর উচ্চতা হচ্ছে h একক। অতএব আয়তন, তোমরা প্রথমে ওই লাইনটা লিখবে, উচ্চতা আর ব্যাসার্ধটা ধরে নেবে। অতএব আয়তন সমান কি? 1/3 পাই r² h ঘন একক, ঠিক আছে? এবার কি বলা রয়েছে? দুটোই 3 গুণ করা হচ্ছে, ব্যাসার্ধ আর উচ্চতা 3 গুণ করা হচ্ছে। অতএব ব্যাসার্ধ, অতএব নয়, এখানে লিখবে এখন ব্যাসার্ধ ও উচ্চতা 3 গুণ করা হলে আয়তন সমান, আয়তনটা একেবারে লিখে দিচ্ছি, দেখো 1/3 পাই, এখানে rটা কত হয়ে যাবে? 3r, 3 গুণ করা হয়েছে, ইন্টু hটা কত হয়ে যাবে? 3h, ঠিক আছে? সমান, দেখো এখানে একটা 3 কেটে দিলাম, তাহলে এখানে 3টা কত হচ্ছে? 3 স্কোয়ার মানে 9 পাই r² h। আয়তন কি পরিবর্তন হলো? আয়তন যত ছিল দেখো তার 27 গুণ হয়ে গেছে, সমান, এটা আমরা, আচ্ছা এখানটা তোমরা 27টা বুঝবে কি করে? এখানটা কাটাকাটি না করলে আরো সোজাভাবে বুঝতে পারবে, এখানে রেখে দাও এটা, ঠিক আছে? এবার দেখো সমান হচ্ছে 1/3 পাই r² h লিখে দিলাম, 1/3 লিখেছি, পাই লিখেছি, r² লিখেছি, h লিখেছি, বাকি কত থাকলো? 3 স্কোয়ার হচ্ছে 9 আর এখানে 3, তাহলে 3 3 9 আর 3 হচ্ছে 27, ঠিক আছে? তার মানে আগের যে আয়তনটা ছিল তার 27 গুণ হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো? শঙ্কুটির আয়তন কি পরিবর্তন হলো? আগের আয়তনের 27 গুণ হয়ে গেছে। দেখো এরপরে 12টা কি বলা রয়েছে? শেষ অঙ্ক, 25টি রাশি সংবলিত একটি রাশি তথ্যে 45 থেকে ওর 25টি রাশির পার্থক্যের সমষ্টি হচ্ছে 55, তাহলে যৌগিক গড় কত? তো
25টা রাশি আছে, আমরা প্রথমে ধরে নেব যে 25টা রাশি হচ্ছে x1 x2 ডট ডট করে x25 পর্যন্ত, ঠিক আছে। এবার এটার মানে কি, 45 থেকে ওর 25টি রাশির পার্থক্য, মানে 45 থেকে প্রত্যেকটাকে একবার করে বিয়োগ করছে, তারপর সেই সমস্তগুলো যোগ করে পাচ্ছে কত, 55, ঠিক আছে। তোমরা তাহলে প্রথমে 25টি রাশি ধরে নেবে, যে ধরি 25টি রাশি হলো এগুলো x25 পর্যন্ত। এবার দেখো শর্তে কি দেওয়া রয়েছে, এটা কিন্তু দেওয়া রয়েছে যে প্রথমে হচ্ছে 45 মাইনাস x1 প্লাস 45 মাইনাস x2 প্লাস এরকম করতে করতে 45 মাইনাস x25 সমান হচ্ছে 55। এই যে মোট 25টা রাশি, তাদেরকে 45 থেকে বিয়োগ করার পরে আমরা কত পাচ্ছি, 55, ঠিক আছে। এবার কি করতে পারি, এখান থেকে দেখো এরকম করে 45 কতবার রয়েছে, একবার দুবার করতে করতে 25 বার মোট 45 রয়েছে, তাহলে কত লিখবো, 45 ইন্টু 25 মাইনাস এখানে x1 x2 যেগুলো রয়েছে তার থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে হয়ে গেল প্লাস x25 পর্যন্ত সমান হচ্ছে 55, বা এখানটা গুণ করলে কত হবে, 45 আর 25, 25 5 হচ্ছে 125, 12 থাকছে, 25 4 100 আর 12তে হচ্ছে 112, তাহলে 1125। এটা হচ্ছে 1125 মাইনাস x1 প্লাস x2 প্লাস ডট ডট x25 সমান হচ্ছে কত, 55, বা এবার দেখো মাইনাস এটা থাকলো, মাইনাস থাকলো না, এটাকে আমরা ডান দিকে নিয়ে গিয়ে একেবারে লিখে দিচ্ছি, এটাকে বাঁ দিকে লিখছি 1125 মাইনাস 25 সমান হচ্ছে কত, x1 প্লাস x2 প্লাস x25, ঠিক আছে, বা x1 প্লাস x2 প্লাস x25 সমান বিয়োগ করলে কত হচ্ছে, 5 থেকে 5 হচ্ছে 0, 5-এর থেকে 12 হচ্ছে 7, হাতে থাকছে 1, তাহলে 1 আর 1 শূন্য, আর এখানে একটা 1 রয়েছে, ঠিক আছে। এবার বলেছে যৌগিক গড়, আমাদের তো সমষ্টি হয়েছে, সমষ্টি থেকে গড় নির্ণয় করতে গেলে কি করতে হবে, যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ করবে, এখানে কতগুলো সংখ্যা রয়েছে 1 2 করে 25 পর্যন্ত, তাহলে 25টা সংখ্যা সমান হচ্ছে কত, 1070 বাই 25, এটা ভাগ করে যত হবে সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ভাগটা দেখে নাও, একেবারে 25 দিয়ে ভাগ করছি, সোজাই হবে, 25 4 100, 7 আসছে, শূন্য নামলো, 25 2 50, বিয়োগ করে হলো 20 দশমিক, এখানে শূন্য, 25 8 200, ঠিক আছে, মিলে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে 42.8। তো আজকে আমাদের কি 1 2 3 আর 4-এর দাগের সমস্ত অঙ্কগুলো হয়ে গেল। পরের দিন আমরা করব পাটিগণিত বীজগণিত থেকে শুরু করে একদম ত্রিকোণমিতি পর্যন্ত যতগুলো অঙ্ক আছে ততগুলো।